হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। আজ তোমাদের কাছে আলোচনা করব জয়েন্ট 2017 সালের 21 থেকে 30-এর সমাধান। সমাধানটি খুব সহজভাবে তোমাদের দেখাবো। এর আগে তোমাদের জন্য আমি 18 থেকে 23 পর্যন্ত সমস্ত ইয়ারের প্রশ্নের সমাধান দিয়ে দিয়েছি। তোমরা ভিডিওটি ভালো করে দেখে নিও এবং আমার ফিজিক্সের যে সমস্ত ওয়ান শট ভিডিও আছে এই ভিডিওগুলো তোমরা যদি দেখে নাও তাহলে পুরো 11 অ্যান্ড 12 এর কুইক রিভিশন হয়ে যাবে এবং আমার দৃঢ় বিশ্বাস তোমাদের ডাব্লিউবি জয়েন্টে খুব ভালো র্যাঙ্ক হবে। নাম্বার 21, ভালো করে কোশ্চেনটা তোমরা পড়ো। জেড অক্ষাভিমুখী একটি চৌম্বক ক্ষেত্র, মানে দেখো এটা যদি আমরা দিই, দেখে নাও এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, বুঝতে পারলে কিনা, আর এটা জেড অক্ষ। তো এই জেড অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে, তাই না? এবং ঋণাত্মক এক্স অক্ষ অভিমুখী দেখো এইটা কি তড়িৎ ক্ষেত্র না? একটি তড়িৎ ক্ষেত্রে যৌথ ক্রিয়ায় একটি প্রোটন 10⁶ মিটার পার সুষম বেগে ওয়াই অক্ষে অভিমুখে গতিশীল। তাহলে দেখো এই যে প্রোটনের বেগ স্থির কি বলতো, অভিলম্ব তড়িৎ ক্ষেত্র এবং অভিলম্ব চৌম্বক ক্ষেত্রে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি বলতো, না তড়িৎ বল, তাহলে বলতে পারি এই আধানটির উপর তড়িৎ বল কিউ ই ইকাল টু কি বলতো, কিউ বি ভি। তাহলে দেখো এখান থেকে আমরা, এখানে দেখো তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে, তাহলে আমরা চৌম্বক ক্ষেত্রের মানটা বের করে নিতে পারবো। তাহলে চৌম্বক ক্ষেত্রের মান কত হয় বলতো, ই বাই ভি, তাই না? তাহলে এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যখন অভিলম্ব তড়িৎ ক্ষেত্রে একটি আধান সুষমভাবে গতিশীল হয় তখনই বুঝবে যে আধানটির উপর ক্রিয়াশীল তড়িৎ বল এবং চৌম্বক বল সমান, এটা কখনোই ভুলবে না। দেখো তোমাদের এখানে তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে, বেগ দেওয়া আছে, মানটা বসিয়ে নাও, তাহলে তোমরা চৌম্বক ক্ষেত্রের মান পেয়ে যাবে 2 কি বলতো 10⁴ ডিভাইড বাই কত 10⁶। তাহলে কত হলো, এটা হলো 2 × 10⁻²। কি হবে, এটা টেসলা হবে, ইউনিট হবে কিনা বলো। এরপরে দেখো তড়িৎ ক্ষেত্রটি বন্ধ করলে প্রোটনটি বৃত্তাকার পথে গতিশীল হয়। বৃত্তাকার পথের ব্যাসার্ধ হলো প্রায়, দেখো বৃত্তাকার পথের ব্যাসার্ধ যখন কোনো আধান অভিলম্ব চৌম্বক ক্ষেত্রে বৃত্তাকার পথে গতিশীল হয় তখন আধানটির ব্যাসার্ধের মান কি বলতো, আর ইকুয়ালস টু এম ভি বাই বি কিউ, তাই না? মান বসিয়ে দাও, খুব সিম্পল অঙ্ক। দেখো এম এর দেখো এম এর মান 1.67 ইন্টু 10⁻−31, এটা প্রোটন, সরি 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 সরি, এটা -27, ওকে, ডিভাইড বাই আধান কত বলতো 1.6 ইন 10⁻−19, বেগ কত বলতো দেওয়া আছে কত 10⁶। চৌম্বক ক্ষেত্রের মান কত দেওয়া আছে বলতো, এই যে আমরা বের করলাম কত 2 × 10⁻², আছে কিনা বলো। এখন দেখো তোমাদের একটা ভালো জিনিস শর্টকাট বলে দিচ্ছি নিয়ম। দেখো এই যে এই মানটা আছে না, এই মানটা দেখো 1.67 আর ডিভাইড বাই 1.6, এটা আমরা 1 ধরে নেব। আর দেখো -27 আর এটা -19 মানে -8, তাহলে 10⁻, এটা -8 ইন্টু 10⁻, কত বলতো 6, ডিভাইড বাই 2 ইন্টু 10⁻²। দেখো ওপরে 10⁻² আসছে, আসছে কিনা বলো, আর 10⁻² কেটে গেল, তাহলে হাফ, হাফ মানে 0.5। তাহলে দেখো বৃত্তাকার পথের ব্যাসার্ধ হলো কত বলতো না 0.5 মিটার। বুঝতে অসুবিধা হয়নি তো? তাহলে দেখো এখানে দুটো প্রিন্সিপাল কাজে লাগলো। প্রথমে দেখো তড়িৎ বল চৌম্বক বল সমান করে আমরা চৌম্বক ক্ষেত্রের মানটা বের করে নিলাম, আর তারপরে চৌম্বক বল মান, তারপরে দেখো চৌম্বক ক্ষেত্রের মান বের হয়ে যাওয়ার পরে আমরা ব্যাসার্ধ আর এম ভি বাই বি কিউ করে বের করে নিলাম। সিম্পল কি না? এইরকম অঙ্কগুলো তোমরা সলভ যদি ভালোভাবে করতে যাও, আমার ওয়ান শট ভিডিওগুলো দেখতে ভুলবে না। চৌম্বকের যে আমার ওয়ান শট বায়ার সাবাস লস সম্পর্কিত যে ওয়ান শট ভিডিও আছে, সেই ভিডিওটা ভালো করে দেখে নাও, কোনো অসুবিধাই হবে না। এরপরে দেখো ভালো করে কোশ্চেনটা পড়ো। যখন একটি শ্রেণী এলসিআর বর্তনীতে প্রযুক্ত এসি ভোল্টেজের কম্পাঙ্ক ক্রমান্বয়ে স্বল্প মান থেকে বৃদ্ধি করা হয়,
তখন প্রতিবাধা কি হবে? দেখো তোমরা জানো প্রতিবাধা জেড ইকাল টু কি বলতো, এটা আর স্কয়ার প্লাস এটা ওমেগা এল, এটা ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার হোল স্কয়ার। তাহলে দেখো এটাকে আমরা, যেহেতু ওমেগা খুব কম মান থেকে হচ্ছে, ফলে ওমেগা 1/ওমেগা সির মানটা বেশি হবে। তাহলে আমরা এইভাবে লিখি, তাহলে আর স্কয়ার প্লাস 1/ওমেগা সি মাইনাস ওমেগা এল এর হোল স্কয়ার, তাই না? এটা রুট ওভার। তাহলে দেখো যখন ওমেগার মানটা খুব কম, তখন ওমেগা বা 1/ওমেগা সি এর মান ওমেগা এল থেকে বেশি, তাহলে তখন জেডটা বেশি হবে। এরপর ওমেগা যত বাড়াবো তত কি বলতো এই দুটোর ডিফারেন্স কমবে, আর এই দুটোর ডিফারেন্স কমে যাওয়া মানে জেড কমবে। তাহলে প্রথমে কি বলতো, জেড প্রথমে কমবে। তারপরে দেখো যখন রিজোন্যান্স আসবে তখন কি বলতো, জেড ন্যূনতম হবে, তারপরে কি বলতো জেড বাড়তে থাকবে। তাহলে প্রথমে দেখো হ্রাস পায়, পরে কি বলতো বৃদ্ধি পায়। সি এর অপশনটা কারেক্ট, তাই না? পুরো কনসেপচুয়াল কোয়েশ্চেন, তোমরা ভালো করে ভাববে, তাই না? এরপরে আমি তোমাদের জন্য 23-এর কোয়েশ্চেনটা নিয়ে আসি। দেখো 23-এর কোয়েশ্চেনটা ভালোভাবে পড়ো। দেখো প্রতিটি রোধ আর এইরকম ছটি তারকে সংযুক্ত করে একটি চতুস্থলক গঠন করা হলো। দেখো এটা চতুস্থলক কেমন বলো তো, এইরকম একটা ত্রিভুজ, এটা বেশ। তারপরে এইখান থেকে দেখো আমরা এটা আবার জয়েন করব, এটা জয়েন করলাম, এটা জয়েন করলাম, আর এটা জয়েন করব, তাই না? বোঝা গেল? চতুস্থলকটির কোনো একটি কৌণিক বিন্দু দিয়ে তড়িৎ প্রবাহ প্রবেশ করে, ধরো মনে করো এইখান দিয়ে তড়িৎ প্রবাহ প্রবেশ করছে, এবং অপর একটি কৌণিক বিন্দু দিয়ে নির্গত হলে এর তুল্যরোধ কত, এখান থেকে নির্গত হচ্ছে। তাহলে তোমরা একটু ভালো করে দেখে নিও। দেখো একটা প্রবাহ এদিক দিয়ে গিয়ে আবার এটা দিয়ে বেরিয়ে এলো, তাই না? ধরো এই বিন্দুটা এ, একটা বি, তাই না? আর এই বিন্দু সি দিয়ে দাও, আর এই বিন্দু ডি দিয়ে দাও। দেখো আরেকটা প্রবাহ, দেখো আরেকটা প্রবাহ এ থেকে একটা সির দিকে গেল, আবার তৃতীয় একটি প্রবাহ এ থেকে ডি এর দিকে গেল। তাহলে দেখো এই যে দুটো পথ, এই দুটো পথেই কিন্তু মানে এসি এবং এডি, এই দুটো পথেই কিন্তু সিমেট্রিক্যাল। তাহলে বলো এই বিন্দুর বিভব আর এই বিন্দুর বিভব সমান কিনা? তাহলে দেখো এই যে ব্রাঞ্চটা দেখছো, এটা দিয়ে কোনো প্রবাহই যাবে না, I = 0। যদি I = 0 হয় তাহলে এটা বাদ দিয়ে দাও। দেখো যদি ওটা আমরা বাদ দিয়ে দিই তাহলে কেমন হবে বলো তো? ভালো করে দেখো, এটা কেটে দিচ্ছি, দেখো এটা আমরা কেটে দিলাম, ওকে। তাহলে দেখো আমাদের কত সুন্দর হলো, দেখো তোমরা ভালো করে দেখো। তাহলে একটা প্রবাহ ADB তে ফিরে এলো, আর একটা প্রবাহ ACB তে ফিরে এলো। এখন দেখো এই এবির মধ্যে রোধ কত, আর আবার বলো ADB এর মধ্যে রোধ কত, 2R, আবার রোধ এ সি বি এর মধ্যে রোধ কত, 2R। তাহলে এই তিনটে সমান্তরাল। দেখো 2R আর আর, দেখো 2R আর 2R যদি সমান্তরাল হয় তাহলে তুল্য রোধ হয় আর। আবার আর 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 যদি সমান্তরাল হয় তুল্য রোধ কত হয়, R/2। তাহলে কোন অপশনটা কারেক্ট বলো তো? দেখো ডি এর অপশনটা কারেক্ট, তাই না? এইরকম তোমরা এইরকম তুল্যরোধ প্র্যাকটিস করার জন্য আমার কারেন্ট ইলেকট্রিসিটি যে ওয়ান শট ভিডিও আছে, সেই ভিডিওগুলো একটু ভালো করে দেখে নিও, দেখবে তোমাদের কোনো অসুবিধাই হবে না। এরপরে দেখো একটা ভালো অঙ্ক, তোমরা দেখো এখানে, দেখো এই বর্তনীটা ভালো করে দেখো। দেখো এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, যাচ্ছে কিনা বলো? ওকে, এবার এই কারেন্টটা দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে, এখান দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, গিয়ে কারেন্ট মিলে গিয়ে আবার ব্যাটারিতে ফিরে আসছে, তাই না? তাহলে দেখো এক্স রোধের যে মানের জন্য এর মধ্যে উৎপন্ন তাপীয় ক্ষমতা বাস্তবে ওই রোধের স্বল্পমানের পরিবর্তনের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ উৎপন্ন তাপ ধ্রুবক। তাহলে এক্স এবং আর এর সম্পর্ক আমাদের বের করতে হবে। তাহলে দেখো এই এক্স আর এর সম্পর্ক বের করার জন্য আমাকে কি বলতো, যে এক্স এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মানটা বের করে নিতে হবে। বের করে নিচ্ছি, ধরে নিচ্ছি আই। তাহলে দেখো এই মোট প্রবাহ আই ড্যাশ কত হবে বলো তো? দেখো মোট তড়িৎচালক বল ডিভাইড বাই তুল্য রোধ। দেখো তুল্য রোধ বলতে দেখো এই দুটো সমান্তরাল সমবায় যুক্ত আছে,
আর এটা কি বলতো তাদের সঙ্গে শ্রেণীতে আছে। তাহলে দেখো তুল্য রোধ হবে কত বলতো আর প্লাস এটা কি বলতো আর এক্স ডিভাইড বাই আর প্লাস এক্স হবে কিনা বলো। এটা যদি আমরা লসাগু করে নিই তাহলে কত এলো বলতো আর প্লাস এক্স, আর এটা গুণ করলে কত আসছে, এটা আর স্কোয়ার প্লাস আর এক্স প্লাস আর এক্স। তাহলে কত, এটা আর কমন নিলাম, এটা কত আর প্লাস টু আই সিক্স ডিভাইড বাই কি বলতো আর প্লাস এক্স। বোঝা গেল। তাহলে দেখো প্রবাহ কত হবে বলতো, এটা দেখো আর ইন্টু আর প্লাস টু আই সিক্স ইন্টু অপরে কত যাবে বলতো আর প্লাস এক্স। এটা বুঝতে পারলে কিনা বলো। তাহলে প্রথমে তুল্য রোধ বের করলাম, আর কি বলতো আইডেসিকিস্ট হলো কি বলতো তড়িৎচালক বল ডিভাইড বাই তুল্য রোধ। এরপর আমরা এক্স দিয়ে প্রবাহ বের করব। দেখো যদি আমরা এক্স দিয়ে প্রবাহ বের করি তাহলে আই ইকুয়ালস টু কে বলতো মোট প্রবাহ মাত্রা ই ইন্টু আর প্লাস এক্স ডিভাইড বাই আর ইন্টু আর প্লাস টু আই সিক্স। এটা হলো হলো কিনা বলো, ইন্টু অন্যটার রোধ, দেখো অন্যটার রোধ আর ডিভাইড বাই মোট রোধ আর প্লাস এক্স। ওই যে শান্টের ফর্মুলা ছিল কি বলতো, যে শান্ট দিয়ে প্রবাহ মাত্রা আই এস ইকুয়ালস টু আই ইন্টু জি ডিভাইড বাই এস প্লাস জি ছিল কিনা বলো, সেই ফর্মুলা কাজে লাগালাম। দেখো তোমরা ভালো করে যদি দেখে নাও, দেখো এই ভদ্রলোক আর এই ভদ্রলোক কেটে গেল, আবার দেখো এটা আর এটাও কেটে গেল। তাহলে কত আসছে বলতো ই ডিভাইড বাই এটা হলো কত বলতো আর প্লাস টুয়াইস এক্স। এখন দেখো এর মধ্য দিয়ে উৎপন্ন ক্ষমতা কত বলতো, না পি ইকাল টু এটা কত বলতো আই স্কোয়ার ইন্টু এক্স, তাই না। তাহলে দেখো এই মানটা বসিয়ে নাও, তাহলে ই স্কোয়ার এক্স ডিভাইড বাই এটা কত বলতো আর প্লাস টু আই সিক্স এর হোল স্কোয়ার। দেখো এই ক্ষমতাটা ধ্রুবক, তাহলে দেখো ক্যালকুলাসে যদি কোনো পদ ধ্রুবক থাকে তাহলে তার প্রথম ক্রমের অবকল কি হয়, শূন্য হয়। তাহলে দেখো এটা ডিপি বাই ডিএক্স বের করো, তাহলে ডিপি বাই ডিএক্স ইকাল টু জিরো হবে। এটা ইকাল টু কত বলো তো, দেখো এটা আমরা প্রথমে এটা কত হবে আর প্লাস টু আই সিক্স টু দি পাওয়ার ফোর হবে, তাই না। এটা উপরে গিয়ে কি হয় কনস্ট্যান্ট হয়, তাহলে এটা স্কোয়ার দিয়ে দাও, উপরে গিয়ে যদি কনস্ট্যান্ট হয় তাহলে আর প্লাস টু আই সিক্স এর হোল স্কোয়ার, ওকে, ইন্টু ডিফারেন্সিয়েশন অফ এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্সটা কনস্ট্যান্ট ইন্টু ডিফারেন্সিয়েশন অফ কি বলতো আর আর প্লাস টু আই সিক্স, তাহলে টু ইন্টু এটা কি হলো বলো তো আর প্লাস টু আই সিক্স ইন্টু কি বলো তো টু, আসছে কিনা বলো। দেখো তাহলে এই পুরো রাশিটা জিরো হয়ে যাবে। তাহলে দেখো পুরো রাশিটা যখন জিরো তাহলে এটা যে বর্জগ্রহণ করি আর প্লাস টু এক্স ইন্টু জিরো জিরো, আবার এটাও জিরো চলে আসবে। তাহলে দেখো এইখানে আমাদের আসছে, দেখো এইটা এইটা আমি তোমাদের এইখানে ক্যালকুলেশন করছি, দেখো এটা আর প্লাস টু আই সিক্স কমন নিয়ে নাও, যদি আর প্লাস টু আই সিক্স কমন নাও কি থাকছে বলো তো, এটা আর প্লাস টু এক্স মাইনাস ফোর এক্স আসছে কিনা বলো, দিস ইকাল টু জিরো। তাহলে দেখো আর মাইনাস টু আই সিক্স জিরো, তাহলে এক্স ইকিস টু কত আসছে আর বাই টু। অঙ্কটা সোজা কিন্তু একটু ক্যালকুলেটিভ, তোমরা ভালো করে দেখলে তোমাদের কোনো অসুবিধাই হবে না। তাহলে দেখো যে তোমরা করলে কিভাবে করলে আমি প্রথম থেকে এবার স্টেপটা বলে দিই। তাহলে প্রথমে দেখো তুল্যরোধ বের করলে, তুল্যরোধ বের করার পরে কি করলে বলো তো, এই তুল্যরোধ বের করার পরে তোমরা করলে প্রবাহ মাত্রা বের করলে, তারপরে এক্স এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা বের করলে, এক্স এর মধ্য দিয়ে যেই প্রবাহ মাত্রা তোমাদের বেরিয়ে গেল তোমাদের কাজ সোজা হয়ে গেল। এরপরে এই কোশ্চেন দেখো সার্কিটটা তোমরা দেখো, দেখো চিত্রে প্রদর্শিত বর্তনীটি যেখানে সকল রোধের মান 1 কিলো, প্রত্যেকটার মান কি বলতো 1 কিলো, যদি দক্ষিণ প্রান্তব্যাপী রোধ এক্স এর মধ্য দিয়ে, দেখো এর মধ্য দিয়ে কি বলতো প্রবাহ মাত্রা 1 মিলি এম্পিয়ার হয়, এটা দিয়ে প্রবাহ মাত্রা কত বলতো 1 মিলি এম্পিয়ার, তাহলে এ ও বি এর মধ্যে বিভব পার্থক্য হয়। এই যে অপশনগুলো দেখা আছে কোনটা, তাহলে দেখো এক্স এর মধ্য দিয়ে যদি 1 মিলি এম্পিয়ার প্রবাহ হয় তাহলে এর মধ্য দিয়েও 1 মিলি এম্পিয়ার প্রবাহ হবে। আমি এগুলোর নাম দিয়ে দিচ্ছি, দেখো এটা এটা এবি দেওয়া আছে, এটার নাম দিয়ে দাও সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি, এটা এইচ। বোঝা গেল। তাহলে দেখো এই যে জিএইচ, তাহলে বলো এই জি এক্স এইচ এর মধ্য দিয়ে তুল্যরোধ কত হবে বলো তো, না 2 কিলো ওহম হবে, হবে কিনা বলো।
কারণ এটা শ্রেণীর সমবায় আছে। তাহলে দেখো এই 2 কিলোমের মধ্য দিয়ে প্রবাহ যদি 1 মিলি এম্পিয়ার হয়, তাহলে 1 কিলোমের মধ্য দিয়ে প্রবাহ কত হবে? তার ডবল হবে। তাহলে এটা হলো 2 মিলি এম্পিয়ার। তাহলে দেখো এই জিএইচ দিয়ে 2 মিলি এম্পিয়ার আর জিএক্সএইচ দিয়ে 1 মিলি এম্পিয়ার, তাহলে বলো তো ইজি দিয়ে প্রবাহ মাত্রা কত হবে বলো তো? না 3 মিলি এম্পিয়ার হবে কিনা বলো? এরপরে দেখো আমাদের এই অংশের রোধটা বের করে নেব। দেখো তোমরা জানো এই জিএক্সএইচ এর তুল্য রোধ 2R। আবার দেখো এই জিএইচ এর রোধ হচ্ছে 1। তাহলে দেখো তুল্য রোধ কত হলো বলো তো? না 2 ইন্টু 1 বাই 2 প্লাস 1 মানে কি বলো তো? 2/3 কিলো। তার সঙ্গে আমাদের এটা যোগ করতে হবে। তাহলে দেখো প্লাস 1, তাহলে কত হলো বলো তো? 5/3 কি বলো তো? এটা হলো কিলো ওহম। আসছে কিনা বলো? তাহলে দেখো এই 5/3 কিলো ওহমের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আসছে 3 মিলি এম্পিয়ার। তাহলে দেখো এই ইএফ এর মধ্যে বিভব পার্থক্য ভিএফ ইকাল টু কি বলতো? 3 মিলি এম্পিয়ার ইন্টু কি বলতো? 5/3 কিলো ওহম হবে কিনা বলো? তাহলে দেখো এটা হয়ে গেল 5 ভোল্ট হলো বিভব পার্থক্য কার মধ্যে বলো তো? না ভিইএফ। তাহলে বলো তো এই এর মধ্য দিয়ে প্রবাহ কত হবে? এর মধ্য দিয়ে প্রবাহ হবে কত বলো তো? না 5 মিলি এম্পিয়ার। তাহলে দেখো এটা হলো তোমার 3 মিলি এম্পিয়ার, এটা 5 মিলি এম্পিয়ার। তাহলে এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হবে কত বলো তো? 8 মিলি এম্পিয়ার হবে কি না বলো? এরপরে দেখো তুল্য রোধ বের করে নেব। দেখো আমরা জানি, দেখো এর মধ্য দিয়ে দেখো থেকে আমাদের ই এই যে পুরো ব্রাঞ্চটা দেখছো এর মধ্যে তুল্য রোধ আমরা 5/3 বের করে নিয়েছি। তার সঙ্গে সমান্তরাল সমবায়ে কি আছে? 1 আছে। তাহলে দেখো এটা 5/3 ইন্টু 1 ডিভাইড বাই কি বলতো? 5/3 প্লাস 1 অর্থাৎ কত হলো বলতো? না 5/8 হলো রোধ। তার সঙ্গে দেখো আমাদের এটা যোগ করতে হবে প্লাস কি বলতো? 1। তাহলে কত হলো বলতো? না 13/8। আবার দেখো এটার মধ্য দিয়ে এই যে সি এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত হচ্ছে বলতো? 8 মিলি এম্পিয়ার। তাহলে দেখো সিডির মধ্যে বিভব পার্থক্য কত হবে বলতো? না 13/8 ইন্টু 8 মানে কত হলো বলতো? 13 ভোল্ট। তাহলে বলো এই সিডির মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত হবে বলো? এটা হবে 13 কি বলতো? এটা মিলি এম্পিয়ার। এটা 13 হলো আর এটা 8 হলো, তাহলে এটা কত হলো বলো তো? না এটা 21 মিলি এম্পিয়ার হবে কিনা বলো? তাহলে এটা দিয়ে আমরা 21 মিলি এম্পিয়ার আমরা পেলাম প্রবাহ মাত্রা। বোঝা গেল? যদি এটা 21 মিলি এম্পিয়ার প্রবাহ মাত্রা হয়, তাহলে বলো আমাদের এবারে রোধটা বের করে নেব, তাই না? বিভব পার্থক্য। এখন ভালো করে তোমরা শোনো। আমরা এই অবধি আমরা তুল্য রোধ বের করে নিয়েছি, তাই না? তাহলে দেখো এই অবধি আমরা তুল্য রোধ এতটা বের করে নিয়েছি। তার সঙ্গে সমান্তরালে আর আছে। তাহলে তুল্য রোধ আমরা কত পেয়েছিলাম বলো তো? না 13/8। তাহলে দেখো এটা হবে 13 ইন্টু 8 ডিভাইড বাই সরি 13 ইন্টু 8 13/8 ইন্টু 1। তাহলে দেখো এর মধ্যে তুল্য রোধ হবে কত বলো তো? না 13/8 ইন্টু 1 ডিভাইড বাই কি বলো তো? 13/8 প্লাস 1। তাহলে কত আসছে বলো তো? এটা 13 ডিভাইড বাই এটা কত এলো বলো তো? এটা 8 মানে এটা 21। তার সঙ্গে আমাদের এই রোধটা যোগ করতে হবে প্লাস 1। যদি প্লাস 1 করি তাহলে কত হলো বলো তো? 13 আর 21 মানে কত হলো বলো তো? 34/21। এখন দেখো এর মধ্য দিয়ে 21 প্রবাহ মাত্রা হচ্ছে। তাহলে বলো তো এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে? 34/21 ইন্টু 21 অর্থাৎ 34 ভোল্ট। তাহলে এ এবং বি এর মধ্য দিয়ে বিভব পার্থক্য হলো 34 ভোল্ট। তোমরা একটু অঙ্কটা ভালো করে ধীরে সুস্থে করবে, তাহলে অঙ্কটা স্টেপ ওয়াইজ করবে। অঙ্কটা করতে তোমাদের কোনো অসুবিধা হবে না, ধীরে ধীরে করবে। এরপরে দেখো পরের পেয়ে যাই নেক্সট কোশ্চেনের জন্য। দেখো এই কোশ্চেনটা তোমরা ভালো করে পড়ে নাও। কি দেওয়া আছে দেখো? সূর্যের বেশ এবং পৃথিবী ও সূর্যের দূরত্বের অনুপাত হলো
প্রায় 0.009। তাহলে সূর্যের বেস বাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এক্স দিয়ে দিচ্ছি, এটা কি বলতো 0.009 রেডিয়ান। এটা কোণের আকারে প্রকাশ করে নিতে পারি। তাহলে 0.4 মিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলীয় দর্পণে গঠিত সূর্যের প্রতিবিম্বের বেশ কত হবে? তাহলে দেখো এর বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে ফোকাসটা বের করে নিই। ফোকাস কত বলো তো r/, তাই না? মানে এটা 0.2 মিটার হলো ফোকাস দূরত্ব। এখন দেখো কোনো অবতল দর্পণে যখন সূর্যরশ্মি আসবে, ধরো এটা সূর্যের এটা বেস, এটা ডি, সূর্যরশ্মি এলো গিয়ে এখানে আপতিত হলো, গিয়ে ফোকাসে প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে দেখো এই আপতন কোণ থিটা, থিটা মানে কি বলতো d/x, এই d/x-টা হলো থিটা। তাহলে প্রতিফলন কোণ কি বলতো এই d/x থিটা হবে। তাহলে যদি এটা এফ হয় তাহলে এটা প্রতিবিম্বের বেস y ইকাল টু, দেখো y/f ইকাল টু থিটা হবে, কারণ বৃত্তচাপ বাই ব্যাসার্ধ সমান কোণ হয়। তাহলে দেখো প্রতিবিম্বের বেস হবে এফ থিটা। এফটা কত আছে বলো তো 0.2 মিটার, আর এখানে কোণটা কত বলে দেওয়া আছে, এটা আছে 0.009। তাহলে দেখো এটা কত হলে বলো তো 0.001 মিটার, তাই না? সেন্টিমিটারে করলে কত হবে বলো তো, না 0.18 সেন্টিমিটার। দেখো তো মিটার না সেন্টিমিটার আছে, দেখো মিটারেই আছে। তাহলে দেখো মিটারে দেখো এটা আসছে না, তাই না? তাহলে ডি এর অপশনটা কারেক্ট। দেখো তাহলে এখানে অঙ্কটা কত সহজ, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। জাস্ট একটু তোমরা ছবিটা এঁকে নাও, তাতেই ঠিক হবে। নেক্সট কোশ্চেনে আমরা যাই। দেখো নেক্সট কোশ্চেন যদি আমরা যাই, দেখে নাও। এটা ব্যতিচার সম্পর্কিত কোশ্চেন। দুটি সুসংগত আলোক রশ্মিগুচ্ছ এ ও বি এর তীব্রতা যথাক্রমে এল এবং L/4। রশ্মিগুচ্ছ দুটি উপরিপালিত করা হলে সর্বাধিক ও সর্বনিম্ন তীব্রতার মান হয়। দেখো তোমরা জানো আই ম্যাক্স, আই ম্যাক্স কত হয় জানো? বলো √I1 প্লাস √I2 হোল স্কয়ার, তাই না? দেখো কত আসছে, তাহলে দেখো জাস্ট ফর্মুলা পুট করলে হয়ে যাবে। I1টা হচ্ছে L, I2টা হচ্ছে L/4, তাই না? তাহলে দেখো এটা তাহলে হলো √L প্লাস √L/2 এর হোল স্কয়ার। তাহলে দেখো এটা 9L/4 আসছে কিনা বলো। দেখো 9L/4 কোনটাতে আছে, দেখো একটাতেই আছে। তাহলে দেখো এর অপশনটা কারেক্ট, তাই না? সিম্পল কিনা? দেখো আমরা আই মিন বের করলামই না। যদি আর একটা অপশন 9L/4 থাকতো তখন আমাদের বের করার দরকার হতো, তখন বের করার দরকার হতো, এখন কিন্তু বের করার দরকার নেই। এরপরে তোমাদের কাছে নেক্সট কোয়েশ্চেনটা যাবো। দেখো নেক্সট কোয়েশ্চেন তোমরা ভালো করে পড়ো। একটি বস্তু বিন্দুকে একটি পাতলা সমতল লেন্সের উপর তার ফোকাস বিন্দুতে রাখা হলো, তাই না? তাহলে দেখো ভালো করে শোনো। তাহলে দেখো একটা বস্তু আছে, এইটা বস্তুটাকে রাখা হলো এই উত্তল লেন্সের কি বলতো ফোকাস বিন্দুতে। ধরো এটা ফোকাস বিন্দু, এখানে রাখা হলো বস্তু, তাই না? লেন্সটির ফোকাস দৈর্ঘ্য 0.1 মিটার। তাহলে বুঝতেই পারছো এইখান থেকে দূরত্ব 0.1 মিটার। বোঝা গেল কিনা বলো? এবং লেন্সটি অনুভূমিকভাবে রাখা একটি পাতলা সমতল দর্পণের উপর রয়েছে। দেখো এইখানে একটা তোমার সমতল দর্পণ আছে। তাহলে দেখো এখানে তোমার খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের বলে দিই। দেখো আমার যে ওয়ান শট ভিডিও আছে লেন্সের বা রশ্মি আলোক বিজ্ঞানের, সেখানে একটা কথা বলে দিয়েছি যে লেন্স দর্পণ সমবায়ে চূড়ান্ত প্রতিবিম্ব বস্তুর উপর গঠিত হবে যদি লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব দর্পণের বক্রতা কেন্দ্রে গঠিত হয়। তাহলে দেখো এটা সমতল দর্পণ, তাহলে সমতল দর্পণের বক্রতা কেন্দ্র অসীম। তাহলে দেখো এই যে লেন্স থেকে এই যে বস্তু থেকে রশ্মি যখন লেন্সে আপতিত হবে না, তখন এটা সমান্তরাল ভাবে বেরিয়ে যাবে, এটা সমান্তরাল বেরিয়ে যাবে। আর সমান্তরাল বেরিয়ে যাবে মানে যে চূড়ান্ত প্রতিবিম্বটা হবে সেটা বস্তুর উপরেই হবে, তাই না? তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে বলতো? লেন্স থেকে কত উপরে, না 0.1 মিটার ওপরে। তাহলে দেখো তো 0.1 মিটার অ্যাবাভ দ্য সেন্টার অফ দ্য লেন্স, লেন্সের কেন্দ্র থেকে ওপরে। অর্থাৎ উত্তল লেন্স আর সমতল দর্পণ সমবায়ে
যদি একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখা হয় তাহলে চূড়ান্ত প্রতিবিম্ব বস্তুর উপরেই গঠিত হবে। বোঝা গেল? ওকে, তাহলে বি এর অপশনটা খুব ভালোভাবে দাগ দিয়ে দাও। এরপরে তোমাদেরকে 29 কোয়েশ্চেনটি দেখাচ্ছি। একটি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, দেখো এই সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, বুঝতে পারলে কি? এটা হলো সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। একটি অনুভূমিক টেবিলের উপর রাখা চিত্রে প্রদর্শিত একটি কাঁচের সিকি এক চতুর্থাংশ বেলনাকৃতি প্রিজমের উপর আপতিত হলো। দেখো এভাবে আপতিত হয়েছে। প্রিজমটির ব্যাসার্ধ দেওয়া আছে 0.05 মিটার এবং প্রতিসরাঙ্ক দেওয়া আছে। বেলনের অপর দিকে একটি ক্ষুদ্র আলোকিত অঞ্চল পাওয়া যায়। বেলনটি জার থেকে দাঁড়া একটু পড়ে নিই। ন্যূনতম দূরত্ব এক্স হলো। দেখো এইভাবে, দেখো মনে করো এইভাবে, ভালো করে শোনো। এইভাবে দেখো আলোক রশ্মিটা এদিকে বেরিয়ে আসবে, আসবে কিনা বলো? এইভাবে আলোক রশ্মি এদিকে বেরিয়ে আসবে, তাই না? তাহলে দেখো এই ন্যূনতম দূরত্বে যে আলোকিত অঞ্চল পাওয়া যাবে, তাহলে এখানে কি বলতো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য কি বলতো এটা সংকট কোণ বেরিয়ে যাবে। তাহলে দেখো এই যে সংকট কোণ হলো, দেখো তাহলে এই যে এই আপতন কোণটা হলো কি বলতো সংকট কোণ সি। এই সংকট কোণ হলে আলোরশ্মি কি বলতো এইখানে যে অঞ্চলে পড়লো, তাহলে এই দিকটা আলোকিত হবে আর এই দিকে কোনো আলোকিত হবে না। তাহলে দেখো এইখানে আমরা সি এর মানটা বের করে নিই। দেখো তোমরা জানো সাইন সি, দেখো তোমরা জানো সাইন সি সমান কি বলতো 1/μ। দেখো মিউটা দেওয়া আছে 1/1.5 সমান কি বলতো এটা 2/3 হবে কিনা বলো, তাই না? এখন দেখো আমরা এইটা এক্স দিয়েছি, এটা আর কিনা বলো। দেখো যদি এই কোণটা সি হয় তাহলে এই কোণটাও সি হবে। দেখো আমরা এক্সটা বের করব। তাহলে দেখো এই কোণটা যদি সি হয়, আমরা দেখো এই যে একটা সমকোণী ত্রিভুজ আছে, এটা কোণটার সমকোণী ত্রিভুজ দেখো ও, এটা যদি আমরা এ দিয়ে দিই, এটা বি দিয়ে দিই, ও এ বি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের সি কোণ, তাহলে ও এটা কি হলো ভূমি, আর কি বলতো ও বিটা হলো অতিভুজ। তাহলে দেখো কস সি ইকুয়ালস টু কি বলতো ভূমি আর ডিভাইড বাই অতিভুজ আর প্লাস এক্স। আমরা এখান থেকে এক্সটা বের করতে পারবো না। এখন দেখো সাইন সি আছে 2/3, তাহলে কস সি কত হবে? দেখো কস সি হবে বলো √1 মাইনাস সাইন স্কোয়ার সি, তাহলে 1 মাইনাস এটা কত বলতো 4/9। তাহলে এটা কত আসছে বলতো √5/3 ইকাল টু কত আর ডিভাইড বাই আর প্লাস এক্স হবে কিনা বলো। এখন মাল্টিপ্লাই করে দাও। তাহলে দেখো এখানে দেখো √5 আর প্লাস এটা কত বলতো √5x ইকুয়ালস টু 3r। তাহলে দেখো এটা √5x ইকুয়ালস টু আর যদি কমন নাও 3 মাইনাস √5 হবে কিনা বলো। তাহলে দেখো x ইকুয়ালস টু কত আর ইন্টু এটা 3/√5 মাইনাস কি বলতো 1 হবে, হবে কিনা বলো। এরপরে দেখো আর এর মানটা দেওয়া আছে কত 0.5, মানে কি বলতো না 5 ইন্টু 10⁻⁻² দেওয়া আছে। তাহলে এখানে এক্সটা হবে দেখো এক্স ইকিস টু আর এর মানটা পুট করলাম এখান থেকে দেখো আর এর মানটা এটা পুট করছি কত হবে বলতো না 3/√5 মাইনাস 1। তাহলে দেখো এটা 10⁻², 5টা ভেতরে ঢুকিয়ে নাও, তাহলে এটা 3√5 মাইনাস 5। দেখো তো কোন অপশনটা কারেক্ট। দেখো 3√5 মাইনাস 5, দেখো এই সি এর অপশনটা কারেক্ট কিনা। তাহলে দেখো এই অঙ্কটা করার জন্য কি করতে হলো বলতো, যে আলোকরশ্মি যে আলোকিত অঞ্চল সৃষ্টি করবে সেটা শুরু হবে সংকট কোণের মাধ্যমে, যে রশ্মিটা যাচ্ছে তার পরের থেকে। তাহলে এখানে সংকট কোণ জানাটা খুব জরুরি ছিল, তাই না? এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেনটা। খুব সিম্পল কোয়েশ্চেন, দেখো 30-এর কোয়েশ্চেনটা তোমরা ভালো করে পড়ো, ভালো করে পড়ো। দেখো ইলেকট্রনের গতিশক্তি দিয়েছে, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে, আর কি বলেছে দেখো এই তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হলে গতিশক্তির কি পরিবর্তন হবে, মানে কতটা হবে। দেখো তোমরা জানো এই ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়ালস টু কি বলতো h/mv, তাই না? ইকুয়ালস টু দেখো h/√2m k, 2m k, কেটা হচ্ছে গতিশক্তি। তাহলে বলো এইখান থেকে দেখো 2m k ইকুয়ালস টু এটা h² বাই ল্যামডা স্কয়ার হবে কিনা
হবে কিনা? তাহলে দেখো এইখানে কেবলমাত্র বর্গ করে দিলাম। তাহলে দেখো এখানে তোমরা লিখতে পারো না k2 বাই k1 ইকুয়ালস টু λ1 বাই λ2 এর হোল স্কয়ার। দেখো তোমার λ1 কত আছে? 0.4 আছে। λ2 কত আছে? 0.1 আছে। তাই না? তাহলে রেশিওটা দেখো এই রেশিও বাই এই রেশিও তোমরা যদি করে নাও তাহলে কত আসছে? কত আসছে বলো? 0.4 আসছে। তাহলে 0.4 এর হোল স্কয়ার। আবার k1 কত দেওয়া আছে বলো তো? 1 কিলো ইলেকট্রন ভোল্ট। তাহলে k2 বাই 1 ইকুয়াল টু কি 0.4 হোল স্কয়ার। তাহলে k2 ইকুয়ালস টু 0.16 কিলো ইলেকট্রন ভোল্ট। দেখো কোন অপশনটা কারেক্ট বলো তো? দেখো ডি এর অপশনটা কারেক্ট, তাই না? দেখো সিম্পল কিনা সলিউশনটা। তাহলে দেখো আমি তোমাদের যতগুলো সলিউশন করলাম খুব সহজ ওয়েতে করলাম, এবং এইরকম সহজ সহজ সলিউশন আমার যদি 11 এবং 12 এর উপর যে প্রতিটি চ্যাপ্টারের ওয়ান শট ভিডিও আছে ওগুলো দেখে নাও, তাহলে এই সহজ সমাধানগুলো তোমাদের কাছে কোনো প্রবলেমই হবে না। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট নিট মেন অ্যাডভান্সে ভালো র্যাঙ্ক করার জন্য আমার চ্যানেলটি দেখতে থাকো।